নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, যারা দীর্ঘদিন ধরে আমাকে ফোনে চেষ্টা করছেন, কথা বলতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আজকে বলবো তারা চটজলদি ফোনে কথা বলতে পারবেন আমার সঙ্গে। তাহলে চেষ্টা করতে থাকুন এবং ফোনে কথা বলুন। তার আগে যে কথাটা বলবো, দেখুন, ফোনে কথা বলে ভাগ্য পরিবর্তন হয় না। একদম স্পষ্ট কথায় কষ্ট নেই। কেন, দেবরাজ শাস্ত্রী একটা কথা বলে যে কোনো কাজ করতে গেলে কর্ম তো প্রয়োজন। শুধু কর্ম করলে নিজের জীবনে সফলতা আসে না, কর্মর সাথে সাথে ভাগ্যকেও সাথে নিয়ে চলতে হয়। যাদের ভাগ্যর জায়গাটা ডেভেলপমেন্ট আছে, তাদের কর্ম করার ফলে তাদের রেজাল্টটা খুব ভালো পায়। কিন্তু যাদের ভাগ্যের প্রবলেম আছে, তারা কিন্তু কর্ম করার সত্ত্বেও সেই রেজাল্টটা পাচ্ছে না। আর জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কারণ আমরা সবাই চেষ্টা করি চটজলদি রেজাল্ট কি করে হবে। আর তার জন্য এত ভালো একটা সাবজেক্ট, যেটা জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র, এত সুন্দর একটা সাবজেক্ট, যেটা দিয়ে মানুষকে সমস্যা মুক্ত করানো যায়। আমি এটা জোর গলায় বললাম, কেন, এটার কার্যকারিতা যারা সঠিক মানুষের কাছে পৌঁছায়, তারাই এই জায়গাটা বুঝতে পারে। বাজারে প্রচুর জ্যোতিষতান্ত্রিক, সবাই কিছু না কিছু কথা বলছে, এমনকি আমিও কথা বলছি। যারা আমার কথাবার্তা শোনার পর, যারা আমার চেম্বারে আসেন এবং তাদের প্রেডিকশন করার পর তাদের যখন প্রতিকার প্রতিবিধান দিই, সেখানে কিন্তু মানুষ রেজাল্ট বুঝতে পারে। আগে স্যার 3 জন 4 জনের কাছে স্যার গেছিলাম, প্রতিকার করিয়েছিলাম, একটুকু রেজাল্ট স্যার বুঝতে পারিনি। তা আপনার অনুষ্ঠানটা দেখার পর আমার মনে হলো যে আপনার কাছে গেলে কিছু হবে, সেই হিসাবে বিশ্বাস নিয়ে এসছি স্যার, এবং আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসছি। কিন্তু মেয়ের সেই বিশ্বাসের ব্যাপারটা কম আছে। সে বলছে, মা তুমি আবার যাবে? বলছে সমস্যায় পড়ে আছে, কি করব, যেতে তো হবেই। সেখানে যাওয়ার পর তাকে যখন সমস্যার কথা তার মাকে বলানো হয় এবং তারপর তাকে যখন প্রতিকার প্রতিবিধান করানো হয়, 2 মাস মেয়ের মধ্যে সেই ব্যক্তি বলছে, আমি স্যার এখন ভালো আছি। আচ্ছা, বাজারে 4-5 জন জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে কেন হলো না? কারণ প্রতিকার সেটাকেই করা হয় যেটা প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধের ক্ষমতা, যে প্রতিকারের কার্যকারিতা হবে সেটাই হচ্ছে প্রতিকার। আমি ইনস্ট্রুমেন্ট দিলাম আর সেটা কার্যকারিতা হবে, হতে পারে না। তাই আজকে বিভ্রান্ত হয়ে মানুষ ছুটে বেড়াচ্ছে, এখনো ছুটছে। কারণ মানুষ ভাবছে এই ব্যক্তিটা প্রতিবন্ধী, তাকে দেখানো হচ্ছে 2বার যজ্ঞ গেল আর সঙ্গে সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিল, প্রতিবন্ধিত কেটে গেল, মানুষ ছুটে বেড়াচ্ছে। যাক, তাহলে এত বড় পাওয়ারফুল লোক যখন, তার কাছে কার্যকারিতা তো নিশ্চয়ই হবে। সেই মানুষটি যখন তার কাছে যায়, কিছুদিনের মধ্যে সে বুঝতে পারে যে আমি ভুল ট্র্যাকে বা ভুল পজিশনে এসছি। এখনো মানুষ ছুটে বেড়াচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে গঞ্জে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটু হোল্ডে থাকো। গ্রামে গঞ্জের থেকে মানুষজন তো এতটা বোঝে না, ভাবে মনে হয় আমার জীবনের সমস্যা মনে হয় এনারাই মুক্ত করতে পারবে। তার ফলে প্রোগ্রাম শোনার প্রয়োজনীয়তা নেই। আমি জানি প্রোগ্রাম শোনার প্রয়োজনীয়তা নেই, কি করে রেজাল্ট পাবো। আর এই কি করে রেজাল্ট পাবো, এই মানসিকতা নিয়ে যারা দৌড়াচ্ছে, তারাই কিন্তু জীবনে কিন্তু প্রতারিত হচ্ছে। অর্থ আপনার, সমস্যায় পড়েছেন আপনি, কষ্ট পাচ্ছেন আপনি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কার কাছে গেলে সেই জায়গাটায় কার্যকারিতা পাবো। বোঝার টাইম এখন আপনাদের। তার আগে যিনি ফোনে এসছেন তাকে আমি স্বাগত জানাই। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান আমি দেখি, আপনার অনুষ্ঠান আমি মিস করি না। অনুষ্ঠানে অন্য জ্যোতিষ তান্ত্রিকের থেকে আমার
জায়গাটা আলাদা না একই? না, মোটেও একই নয়, মানে আপনি সম্পূর্ণ সবার থেকে আলাদা। কেন আলাদা? কেন আলাদা না হলে মানুষকে কার্যকারিতা দেওয়া যায় না, হ্যাঁ স্যার, কারণ কোয়ালিটি দরকার। মাত্রা আপনি একটা প্রেডিকশন করেন মানে অন্য লেভেলের, কেন আপনি যেটা আছে আমার ইয়েতে ছকে আপনি সেটাই বলেন, ইয়েস মানে ওটাকে বাড়িয়ে কিছু বলেন না। ইয়েস এইটাই ভালো লাগে। ইয়েস। কেন হচ্ছে যে আমি ভয় খাওয়াতে যাব কেন? আমার ভয় খাওয়ানোর প্রয়োজন নেই। তুমি আমাকে বিশ্বাস করে এসছো, ভরসা নিয়ে এসছো, তাহলে সেখানে আমার কার্যকারিতা হবে। তা তুমি আজকে যে প্রোগ্রামে ফোন করেছো, তোমার বিষয় জানবে কি? হ্যাঁ স্যার। তোমার নামটা একটু বলবে? আমার নাম হলো সুখদেব মন্ডল। সুখদেব মন্ডল। আচ্ছা, কোথা থেকে বলছো বললে? আমি ব্যারাকপুর থেকে বলছি। তোমার ডেট অফ বার্থ আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, ডেট অফ বার্থটা একটুখানি বলো যদি। 22শে জানুয়ারি দাঁড়াও, 22/1/1988। 1988। টাইম? টাইম হলো সকাল 9টা বেজে 17 মিনিট। 9:17। বাহ। কোথায় জন্ম? জন্ম কলকাতায়। কলকাতায় জন্ম, মেডিকেল। মেডিকেলে। প্রথম কথা, এখানে যেটা দেখা যাচ্ছে চন্দ্র শুক্র একত্রে, মানে হচ্ছে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা ভালো আছে। কত বয়সটা কত চলছে এখন তুমি বললে? আনুমানিক 88। 88। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা খুব ভালো আছে, এটা একটা দেখা যাচ্ছে। দ্বিতীয় দেখা যাচ্ছে যে অর্থকরীর জায়গাটা, ইনকাম তো করছো কিন্তু রাখার ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা যাচ্ছে, মাসের শেষে টান পড়ছে একটা। এবং তোমার যেটা হচ্ছে অষ্টমে, কিন্তু তার ফলে যেটা দেখা যাচ্ছে তোমার মধ্যে কিউরিওসিটি থাকবে, কিছু জিনিসকে জানার আগ্রহ, এটা কিন্তু ভালো। কিন্তু তোমার ষষ্ঠপতি পরিশ্রম তো করার মানসিকতা আছে, কিন্তু লেথার্জি ভাবও কাজ করছে, অর্থাৎ আজ করব কাল করব এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। তার ফলে কর্মক্ষেত্র নিয়ে একটা সমস্যার সম্মুখীন তুমি হচ্ছ। হ্যাঁ ঠিক বলেছেন। কর্মক্ষেত্র নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বাবা আছেন? হ্যাঁ বাবা আছেন। বাবার সঙ্গে মতবিরোধের একটা কানেকশন কিন্তু আমি পাচ্ছি, মাঝে মধ্যেই বাবার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আমি মানে একসাথে থাকি না, বাবার সাথে থাকি না। ইয়েস। আরেকটা জিনিস হচ্ছে, তুমি যেখানেই কাজ করো সেখানে কিন্তু বস রিলেটেড সঙ্গেও সমস্যার সম্মুখীন হবে। হ্যাঁ হ্যাঁ স্যার ভাই। আর আরেকটা মাইনাস পয়েন্ট কোথায় জানো তোমার? তুমি একটু নার্ভাস টাইপের লোক। ঠিক বলেছেন একদম স্যার, এই নার্ভাসটাকে আমার মানে মানে আমি তোমার মধ্যে আছে, কোয়ালিটি আছে, তোমার ভিতরে কোয়ালিটি আছে। তোমার ভিতরে নার্ভাসনেস অনেক বেশি পরিমাণে থাকার জন্য তোমার মধ্যে সবসময় সংশয় বোধ থাকে, আমার দ্বারা হবে, আমি পারবো কিনা, আমার কিছু করতে পারবো কিনা, বা আমি এটা লড়তে পারবো কিনা, এই সব কানেকশনগুলো তোমার মধ্যে কানেকশন এসে যায়। হ্যাঁ ঠিক। তার ফলে কি হচ্ছে, তোমার কানেকশনের মধ্যে দেখা যাচ্ছে তোমার এখন কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা চলছে, অর্থকরীর জায়গাটায় সমস্যা চলছে, এবং 2 3 4 মা ভক্ত তুমি, মায়ের কথা মতো চলে। হ্যাঁ, এটা কিন্তু সব সন্তানদের হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে মা ভক্ত তুমি। আচ্ছা, আমি তোমাকে যে প্রেডিকশনটা করলাম, হ্যাঁ স্যার। তোমাকে ও প্রান্ত থেকে তুমি আমাকে কথা বলছো, আমি এই প্রান্ত থেকে তোমার প্রেডিকশন করছি, আমি কতটা মেলাতে পারলাম? হ্যাঁ স্যার একদমই, আপনি যে কথাগুলো বলেছেন মানে আমার 100%ই ঠিকই বলেছেন। এই জন্যই স্যার আমি আপনাকেই ফোন। দেখো, আমি কিন্তু কোনো ওয়ার্ড কিন্তু মেবি ইউজ করিনি, তোমার থেকে জেনে আমি উত্তর দিইনি। আমি তোমাকে বললাম যে বাবার সঙ্গে ঝামেলা, তুমি বললে হ্যাঁ বাবার সঙ্গে থাকি না, বলে দিলে বাবার সঙ্গে ঝামেলা। আমি বললাম মা ভক্ত তুমি, হ্যাঁ ঠিক। তুমি বললে একদম ঠিক স্যার। আমি বললাম তোমার নার্ভাসনেস কাজ করছে এবং মারাত্মকভাবে, তুমি বলে একদম ঠিক স্যার। এইবার আমি বললাম যেটা জায়গাটা যে কর্মক্ষেত্র বসের সঙ্গে রিলেটেড প্রবলেম হবে, তুমি বললে একদম ঠিক স্যার। এইবার তুমি আমাকে একটা কথা বলো, জ্যোতিষশাস্ত্র পারে? প্রকৃত মানুষ জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যদি মানুষ যায়, প্রকৃত বিচার কি পায় না পায় না? হ্যাঁ প্রকৃত, এবারে স্যার যেটা বলেন প্রকৃত জ্যোতিষের কাছে যেতে হবে। ইয়েস। অনেকে এই যে তোমাকে না জেনে আমি প্রেডিকশন করলাম, তুমি শুধু মেলালে, তোমাকে আমি জানি না চিনি না, তুমি আমাকে চেনো?
আমি চিনি মানে আমি আপনাকে দেখেছি এমনি টিভিতে দেখেছো, তুমি কি আমার কাছে কোনোদিনও এসছো? না, কোনোদিন যাইনি। এই যে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো তো তোমার অনেক দিন ধরে চলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এইগুলোর জন্য তুমি রিকভারির জন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হয়েছো? না স্যার, আজ পর্যন্ত হয়নি। আমি কাউকে আসলে কি বলুন দেখি বিশ্বাস করতে পারি না। না, বিশ্বাসটা তো অবশ্যই, আমি বলি যে দেখবো বুঝবো তারপর মানবো, এই মানসিকতা সম্পূর্ণ মানুষ হওয়া উচিত। তা তোমার ক্ষেত্রে একদম ঠিক কথা বলেছো, কিন্তু এই যে এতগুলো কথা মেলানোর পরে তোমার কি মনে হলো যে এই সমস্যাগুলো আমি বানিয়ে বললাম? না স্যার, বানিয়ে সব কথা তো বলা যায় না, বানিয়ে একটা দুটো লাগে, কিন্তু স্যার তোমাকে আমি প্রতিটা কথা যেগুলো বললাম তুমি আমাকে একবারে কোন থেকে ওয়ার্ডে ইউজ করলে যে একদম ঠিক স্যার এগুলোই হচ্ছে। হ্যাঁ এইগুলোকে যদি রিকভারি করতে চাও, এই সমস্যাগুলো যদি রিকভারি করতে চাও, যেমন মাসের শেষে হাতে টান পড়ছে, খরচা বেশি হচ্ছে, হ্যাঁ আননেসেসারি খরচা হয়ে যাচ্ছে, হ্যাঁ এই জায়গাগুলোকে যদি রিকভারি করতে চাও তাহলে একটা ভালো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে যাও এবং তার দ্বারা প্রতিকার প্রতিবিধান করো। এখানে কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ স্যার। আর আপনি যে স্যার বললেন যে কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, আমি স্যার গান বাজনার সাথে যুক্ত হয়েছি, মানে তাহলে স্টেজ প্রোগ্রাম এগুলো। দেখো, আমি তো তোমাকে প্রেডিকশন করে গেলাম, তুমি উপান্ত থেকে একদম ঠিক একদম ঠিক একদম ঠিক বলে গেলে। এইটুকু টাইমের মধ্যে এর বেশি কিছু বলা যায় না, কিন্তু এখান থেকে আমি তোমাকে সমস্যা মুক্তও করতে পারবো না। আমি তোমাকে রোগটা ধরে দিলাম, রোগ সারাবার দায়িত্বটা এখন তোমার। তুমি যদি মনে করো যে রোগ সারাবো তাহলে আর দেরি করো না, কারণ সময় কারোর জন্য ওয়েট করে না, সময় সময়ের মধ্যে চলতে থাকে, সময়ের সাথে যে চলতে পারে সেই জীবনে গেইন করে। ঠিক আছে, ভালো লাগলো, ভালো থেকো। এই যে ব্যাপারগুলো, এই যে মানুষগুলো সত্যি ভালো লাগে যখন সেই প্রেডিকশনটা করার পর যখন সে বলে একদম ঠিক একদম ঠিক একদম, আমার ভালো লাগে, কারণ এটাই আমার শিক্ষা। কিন্তু আমার খারাপ লাগে কোথায় জানেন? যখন মানুষগুলোর মধ্যে সচেতনতা বোধ তৈরি হয় না। এই যে মানুষটা যদি সে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছায়, কেন অনেক দিন ধরে এই সমস্যাটা চলছে, রিকভারি চিন্তা ভাবনাটা ভাবছে যে ফোনের মাধ্যমে যদি হয়ে যায়, ফোনের মাধ্যমে হয় না। এখানে একটা ধারণা দেওয়া যায়, আমি কি বলতে চাইছি, একটা ধারণা, সেই ধারণাটা দেওয়া যায়, কিন্তু এখান থেকে রিকভারির কোনো রাস্তা পাওয়া যায় না। কেন এর পিছনে অনেক কিছু বিচার আরো দরকার, সেটা এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। কিন্তু এই মানুষটি যদি ঠিক মানুষের কাছে পৌঁছায় এবং ঠিকঠাক যদি প্রতিকার প্রতিবিধান করে, এই মানুষটাকে ডেভেলপমেন্ট মারাত্মকভাবে হবে, এইটুকু আমি বলতে পারি। কারণ আমরা লগ্ন ভাবটাকে খুব স্ট্রংলি মনে করি, প্রতিটা ছকের ক্ষেত্রে লগ্ন ভাবটা কিন্তু বিশাল বড় প্রাধান্য আছে। লগ্নটাকে আপনি, অর্থাৎ যে মানুষটি আজকে প্রবলেমে চলছে, যে মানুষটি সফলতা চলছে, টোটালটার উপর ডিপেন্ড করছে সেই লগ্ন ভাব। এই লগ্নের সাথে ষষ্ঠ ভাবটাকেও আমার কানেকশনে রাখি। কেন রাখি জানেন? ষষ্ঠ একাদশ রাখতেই হবে। ষষ্ঠ শুধু চাকরি বাকরির জন্য নয়, ষষ্ঠ থেকে আমার কম্পিটিশন, আমি কতটা কর্মর সঙ্গে যুক্ত আছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু হোল্ডে থাকো, একটু হোল্ডে থাকো। তা কর্মের সঙ্গে আমি যুক্ত আছি, সেই জায়গাটাও তৈরি করে কিন্তু ষষ্ঠ ভাব। এবার তার সঙ্গে কি দেখতে হয়? দশম ভাব দেখতে হয়, কেন আমি কি ধরনের কর্ম করছি। 11 ভাব দেখতে হয়, এনি টাইপ অফ সাকসেস। এবং যদি পড়াশোনার সাথে যদি চলি তাহলে কিন্তু এখানে পঞ্চম ভাব দেখতে হবে। যদি হায়ার এডুকেশন দিকে চলি তাহলে কিন্তু পঞ্চমের সাথে নবম ভাব দেখতে হবে। এতগুলো কানেকশন আপনাদের কোনো কানে ঢুকবে না, কিন্তু এই কানেকশন নিয়ে যারা বিচার বিশ্লেষণ করে তারাই কিন্তু আপনাকে সফলতা আনতে পারে। যারা এগুলো জানে না, শুধু টুকটাক সব হয়ে যাবে, শুধু এই জন্য এই করতে হবে, এই কবচ করতে হবে, ওই কবচ পড়তে হবে, কিন্তু কানেকশন ধরতে পারেনি, তাদের কাছেই কিন্তু আপনারা প্রতারিত হবেন। গ্যারেন্টি আমি 100 নয় 200% দিচ্ছি। আমি যুক্তি তর্কের কথা বলছি না, আমি বাস্তব কথাটাকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমি বেশিরভাগ জ্যোতিষতান্ত্রিকদের দেখি, তারা চেম্বারে গেলে বলে কি সমস্যার কথা শুনে নেয়, তারপর বলে যে হ্যাঁ
আপনার জীবনে এই সমস্যা হচ্ছে, এই ভয় দেখালো, এই আপনার সামনে অ্যাক্সিডেন্ট যোগ, এই আপনার সামনে বিশাল বড় ফাড়া, এই সব বলে দিল, আপনি ভয়ে ভীত হয়ে গেলেন। কেন এরকম ধরনের কিছু মানুষজন আমার কাছে এসেছিল, তিনি মা ছেলের জন্য গেছিল, ছেলে ভীতগ্রস্ত হয়ে গেছে, কারণ মাও ভীতগ্রস্ত হয়ে গেছে, বারবার আমাকে বলছে স্যার দেখুন তো স্যার আমার ছেলের ফাড়াটা আছে কিনা। আমি বললাম থাকলে তো আমি বলে দিতাম। বলছে স্যার তাহলে তারা কেন বললো স্যার? বলছে এই মারাত্মক ফাড়া এই বছরের মধ্যে আছে, যদি এই প্রতিকার না করান তাহলে কিন্তু আপনার ছেলের ঘোর বিপদ। এত বড় ভয় খাওয়ানো দেখুন। এবং আবার কিছু 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 ক্লায়েন্টের মজার জিনিস হয়, একই গদ বাক্য সবার ক্ষেত্রে বলে। অনেক জ্যোতিষতান্ত্রিকরা আছে, যেমন একটা ক্লায়েন্ট আমার সামনে এসেছিল, তিনি বললেন স্যার আমাকে যে যে কথাগুলো বললো, আমি যখন চেম্বারে আরেকজনের সাথে কথা বলতে দেখলাম যে একই ট্রেনে আমরা ফিরবো, তাই আমি বললাম যে ঠিক আছে আপনার তো 4-5 জনের পরে আছেন, তাহলে আমি তাকে একসঙ্গে তাহলে যাবো। গিয়ে আমি বাইরে বসেছিলাম, সেই ব্যক্তি যখন দেখিয়ে ফিরে বললো যে কি বললো আপনাকে, তখন দেখা গেল যে প্রথম যে 4-5 জন আগে যিনি যে প্রেডিকশনটা হয়েছিল, 4-5 জন পরেও একই প্রেডিকশন হয়েছে, সেই একইভাবে বলা হয়েছে, একই ভয় খাওয়ানো হয়েছে। শাস্ত্রটা ভয় খাওয়ানোর নয়, তন্ত্রশাস্ত্র ভয় খাওয়ানোর নয়, জ্যোতিষশাস্ত্র ভয় খাওয়ানোর নয়। জ্ঞানের প্রয়োজন আছে, সেই জ্ঞানী লোকের কাছে যদি পৌঁছায় তাহলেই আপনি সফলতা পাবেন, এমনি এমনি সফলতা আসে না। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ নমস্কার নমস্কার। কার বিষয় জানবে? আমার বিষয়ে জানবো, কিন্তু তার আগে হয়তো আপনি আমাকে চিনতে পারবেন। আমি পীযূষ দত্ত বলছি, আপনার রাজবিহারী চেম্বারে গেছিলাম। পীযূষ দত্ত রাজবিহারী, বেহালা থেকে এসেছিলে? হ্যাঁ একদম দাদা, আপনার মেমোরি একদম। আমি দেখো আমার থেকে 20 বছর 30 বছর আগেও যদি কোনো মানুষ আসে, একবার নাম শুনলে আমি বলে দিতে পারি কোন মানুষটা কোন জায়গা থেকে আসে। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, আমি তো নামটা হঠাৎ করেই আপনি বলে দিলেন। হ্যাঁ বেহালা থেকে এসেছিলে। আচ্ছা তোমাকে তো আমি তুমি তো অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে ঘুরেছো। অনেক অনেক দাদা, সে কথা মানে পায়ে জুতো ছিঁড়ে গেছে। 10 বছর তুমি বলেছিলে যে 10 বছর ধরে আমি বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হয়েছি, এবং তুমি বলেছিলে 2-1 বার আমি তারাপীঠেও গেছি আহুতি দেওয়ার জন্য, যজ্ঞেই বসেছিলাম, কোনো রেজাল্ট বুঝতে পারোনি। কিন্তু আমি তোমাকে কনফিডেন্সলি বলেছিলাম যে আমি তোমাকে যে যে প্রেডিকশনটা করলাম সেই অনুযায়ী যদি প্রতিকার প্রতিবিধান করতে পারো তাহলে রেজাল্ট পাবে। তা তোমাকে আমি প্রতিকার দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলেন, মহাশক্তি কবচ দিয়েছিলেন। কি রেজাল্ট পেয়েছো সেটা একটুখানি বলো, আমি জানি কনফার্ম হবেই, তুমি এবার তোমার মুখ থেকে বলো। হ্যাঁ রেজাল্ট বলতে মানে আমার ব্যবসাটা এমন তলানি থেকে ছিল যে ঘর বিক্রি মানে লোন নিতে হয়েছে, ঘর বিক্রি করতে হয়েছে, এমন অবস্থা। তো এখন কি বলবো দাদা, হয়তো অনেকে বলবে যে মিথ্যা কথা বলছে, মানে আমার কাছে সাইকেল কেনার পয়সা ছিল, এখন আমি 4 চাকা কিনবো, এমন ব্যবসা দাঁড়িয়েছে। এইবার তুমি বলো কর্ম কে করলো? কর্মটা তুমি করলে। একদম আমি তো তোমাকে ম্যাজিক দেখালাম না, একদম আমার প্রতিকার তোমার কর্মের বাধাটাকে ক্লিয়ার করলো। বাস। যে সাইকেল কেনার চিন্তা ভাবনা করছে সে এখন 4 চাকা কেনার চিন্তা করছে। একদম তাহলে এই জায়গাটা কিভাবে হলো? ম্যাজিক? আমি কি ম্যাজিশিয়ান? না, আপনি ম্যাজিশিয়ান। আপনার শিক্ষা, আপনি যে প্রফেশনে আছেন সেটাকে আমি হ্যাটসঅপ জানাই। আর তোমার গলায় কি আছে? তোমার গলায় মহাশক্তি কবচ আছে, একদম একদম এটাকে তুমি ভুলে যাচ্ছ। এই মহাশক্তি কবচ তোমার বাধাটাকে কাটাতে কাটাতে আজকে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছালো, এবং সেই জায়গা থেকে সাইকেল কেনার পয়সা যেখানে ছিল না সেখান থেকে তুমি আজকে 4 চাকা কেনার চিন্তা ভাবনা করছো। ভালো লাগলো এই যে কথাগুলো, ভালো লাগলো। না, আরেকটা কথা কি বল জানেন দাদা, মানে আপনার কাছে কি বলবো, আপনার যে ব্যবহার, আপনি যেভাবে মানুষকে বোঝান, পিন পয়েন্ট বিচার করেন। আমি তো পিং পয়েন্টে, আমি মেবিতে কোনো অ্যান্সার দিই না কাউকে। একদম, আপনি ডেট অফ বার্থ দিয়ে দিলে ব্যাস, আর কিছু দরকার নেই। সে বলে যে স্যার আপনি আমার বাড়ির পাশে থাকেন, বা আমি আমার কাছের লোকেরাও এত কিছু জানতো না যেটা আপনি বলে দেন, একদম, যেটা তোমার ক্ষেত্রে আমি প্রেডিকশন একই করেছিলাম। হ্যাঁ এবং তুমি বলেছিলে যে 10 বছর ধরে যে আমি বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছিলাম
সেখানে কিন্তু তারাই জিজ্ঞাসা করেছে কি সমস্যা নিয়ে এসছো, কিন্তু আমার এইভাবে প্রেডিকশন কেউ করেনি। একদম একদম বলেছিলে? একদম এবং আমি তোমাকে কি বলেছিলাম যে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সাধারণ কবচ নয়। আচ্ছা, তুমি তো 10 বছর ধরে অনেকের প্রতিকার অনেকের কবচ পড়েছো, কি রেজাল্ট পেয়েছিলে সেই প্রতিকার কবচে? জিরো, মানে যেটাও আমার বেঁচে ছিল সেগুলোও চলে গেছে। তাহলে আর আমার মহাশক্তি কবচ তোমাকে কি রেজাল্ট দিয়েছে? রেজাল্ট মানে একদম ম্যাজিকের মতন কাজ করেছে। ইয়েস, আমি ম্যাজিশিয়ান নই, আমি বিচার জানি। আমি বিচার জানি, জোর গলায় বলি আমি বিচার জানি। আমি প্রতিকার কাকে কি করতে হবে সেটা জানি, তাই মানুষ রেজাল্ট পায়। একদম একদম। কি বললাম? তুমি কতটা হ্যাপি বলো আগে। আমি হ্যাপি বলতে আপনার চেম্বারে আমি যাব, অনেকদিন হয়ে যাবো যেতে পারিনি, ব্যবসাটা একটু মানে ঠিক গুছিয়ে না, আরো ব্যবসা বাড়বে, আরো ব্যবসা বাড়বে। তুমি যে আজকে পজিশন 4 চাকার মধ্যে কিনতে চলেছে, এরপরে তুমি বলবে 4 চাকার একটা বেটার 4 চাকার দিকে এগোচ্ছি, আরো ব্যবসা বাড়বে। এই মহাশক্তি কবচ তোমার গলায় আছে, তোমাকে কমাতে আর দেবে না, তোমাকে বাড়বে, তোমার কন্টিনিউটি বাড়তে থাকবে। কি বললাম কথাটা বুঝলে? একদম একদম। তা আজকে কি তোমার কিছু জানার ব্যাপার আছে, না শুধু এটার জন্যই তুমি ফোন করেছো? এই জন্য আমি ফোনটা করেছিলাম। ভেরি গুড। আর জানতে হলে তো আপনার চেম্বারে গিয়ে আমি জানবো। অবশ্যই, এটাই আমি যে বলি না, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট এইভাবে হয়। এই যে এখন কিন্তু তুমি আর ওই 10 বছর ধরে যে জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটে গেছিলে তাদের কাছে যাবে, না সমস্যায় পড়লে এখন দেবরাজ শাস্ত্রীর কাছেই আসবে? বাবা আর বলতে একমাত্রই দেবরাজ স্যার। ইয়েস, যে কটা মানুষ বিশ্বাস নিয়ে আমার চেম্বারে এসছে সব কটা মানুষ আজকে সফলতা পেয়েছে, শুধু আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ে। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে আমি এই কবচ প্রয়োগ করি না। আমি দেখি তার ভিতরে ভক্তি বিশ্বাস কতটা, পয়সার বিনিময়ে কিন্তু আমি কবচ দিই না। একদম আমি কিন্তু প্রতিকার দিই, বিশ্বাস ভক্তি নিয়ে যারা প্রতিকার প্রতিবিধান করবে তারাই সফলতা অর্জন করবে। ভালো লাগলো? একদম। ভালো থাকবেন দাদা। অবশ্যই অবশ্যই, তুমিও ভালো থেকো, আরো বাড়ুক আরো বাড়ুক, এবং আমি জানি তোমার আরো বাড়বে। একদম একদম। ঠিক আছে। এই যে ফিডব্যাক এইভাবেই হয়। তারা আর কিন্তু অন্য জ্যোতিষতান্ত্রিক, যেটা আমি বহু অনুষ্ঠানে বলি, আমার কাছে যে একবার আসে তাকে আর অন্য জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হতে হয় না। কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ ঘন্টা বাজানো লোকের পিছনে দৌড়ায়, কারণ তারা অভিনয় দেখতে ভালোবাসে, তারা বাস্তবে যায় না। কিন্তু আপনার কষ্টের অর্থটা যখন চলে যায় তখন কিন্তু আপনি ভাবেন যে আমি কি ভুল পথে পরিচালিত হলাম, কি অর্থটা চলে গেল, কেন? আপনার ভুলের জন্য হলো। আর যারা সঠিক মানুষের সন্ধান খুঁজছেন, সঠিক মানুষের জায়গা আছেন, যাদের সেই ভক্তিটা দেবরাজ শাস্ত্রী আপনার বিশ্বাস ভক্তি কিছুটা হলেও তৈরি করতে পেরেছে, তাদের উদ্দেশ্যে বলছি এই দুটো ফোন নাম্বার অবশ্যই ফোনে রেখে দেবেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। আর যারা মনে করছেন না সরাসরি এসে দেখা করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম, প্রত্যেক শুক্রবার রাসবিহারীতে পাবেন, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন, এই মুহূর্তে আসা সম্ভব নয়, কিন্তু সমস্যায় পড়ে আছেন মারাত্মক ভাবে, কিন্তু ডেভেলপমেন্ট চাইছেন, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। প্রকৃত ওয়েতে একটা কথাই বলবো, মানুষকে সফলতা পেতে গেলে সঠিক মানুষের সন্ধানে আপনাকে পৌঁছাতে হবে। জ্যোতিষ শাস্ত্রের উপর দোষ দিয়ে লাভ নেই, জ্যোতিষের উপর দোষ দিয়ে লাভ নেই। কিছুটা দোষ আপনাদেরও আছে, আপনাদের ভুলের দোষে আপনারা আপনাদের অর্থ অনেক কিছু নষ্ট করেছেন, যাতে না হয় বিচার বিশ্লেষণ দায়িত্ব আপনার। সেই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে ঠিক মঙ্গলবার একই টাইমে একই সময় 12টা 25। আজকের মতো বিদায়, নমস্কার।